তৈরি পোশাক খাতে অগ্রগতি বাধাগ্রস্ত করতে তৎপর দেশি বিদেশি চক্র। অভিযোগ শিল্প সংশ্লিষ্টদের। কঠোর পদক্ষেপ নেওয়া না হলে রফতানি লক্ষ্য অর্জন কঠিন বলছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে অপরিকল্পিত ফ্লাইওভারের কারণে মিলছে না সুফল, বাড়ছে আরও যানজট। সেবাদানকারী নির্মাণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ বিশ্লেষকদের। কাতারে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য নেই ভালো মানের বাসস্থান, ভোগান্তি চরমে। কোম্পানির সঙ্গে শ্রমিকদের চুক্তিপত্র না থাকায় অসহায় দূতাবাস। এবং পূরণ হতে যাচ্ছে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর স্বপ্ন। বাংলাদেশ চীনের মধ্যে চুক্তি সই। 2020 সালে শেষ হবে নির্মাণ কাজ, জানালেন মন্ত্রী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের তৈরি পোশাক খাত নিয়ে। আর তৈরি পোশাক খাত নিয়ে এই বিষয়ে আমাদের আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি। জনাব সিরাজুল ইসলাম রনি, আপনাকে সময় স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সিরাজুল ইসলাম রনির সাথে কথা বলবো। বিস্তারিত জানার আগে আমরা এ সংক্রান্ত একটি রিপোর্ট জেনে নেব। 2021 সালে $50 বিলিয়ন পোশাক রপ্তানির লক্ষ্যে এগিয়ে চলেছে দেশের তৈরি পোশাক খাত। তবে শ্রমিক সংগঠন ও মালিক পক্ষের অভিযোগ, বাংলাদেশের প্রধান এই রপ্তানি খাতের চলমান অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে অনেকদিন ধরেই সক্রিয় দেশি বিদেশি বিভিন্ন চক্র। পরিস্থিতি বিবেচনায় এসব চক্রান্ত বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে হুমকির মুখে পড়বে লক্ষ্যমাত্রা অর্জন, এমন আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। নানা চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে অনেকটাই শান্ত দেশের তৈরি পোশাক খাত। এর কারণ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় মালিকপক্ষের আন্তরিকতা, এমনটাই মনে করেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মাঝে মাঝে দু একটি কারখানায় যে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায় তা উদ্দেশ্যমূলক বলে দাবি তাদের। সেখানে যদি অন্য জায়গা থেকে অর্থ আসে, এই অর্থ কিভাবে আসছে, কিভাবে ট্রেড ইউনিয়নের বাইরে মুভমেন্টটা কেন হচ্ছে, বহিরাগতদের শ্রমিকদেরকে আর নামে যদি ভুলভাল বোঝানো হয়, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে তদারকি করার বিশেষ প্রয়োজন। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই মনে করে এ শিল্পের লক্ষ্য অর্জনে উদ্দেশ্যমূলক শ্রমিক আন্দোলন বড় বাধা। আন্দোলন চলতে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। আমাদের দেশ থেকে এই ব্যবসাটা আজকের থেকে 3 বছর আগেও বায়াররা মনে করত চায়না +1K, সেখানে বাংলাদেশ ছিল 1 নম্বর চয়েস। আজকের দিনে কিন্তু তারা চিন্তা করতেছে যে আমাদের এখান থেকে ব্যবসাটা নিয়ে অন্য কোথায় দিবে। তাই এ ব্যাপারে সরকারকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনে হয়েছে যে সরকারি বা অ্যাসোসিয়েশন পর্যায়ে পছন্দ হোক বা না হোক, এ ধরনের শ্রমিক সংগঠনগুলোর সাথে তাদের আমার মনে হয় আলোচনা করা উচিত। অর্থাৎ আলোচনার প্ল্যাটফর্মটিকে আরো একটু ব্রড বেস করা দরকার। তবে শ্রমমন্ত্রী বলছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রমিক মালিক সুসম্পর্ক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার। সরকারের পক্ষ থেকে আমরা শ্রমিক মালিকদের সাথে মিটিং করা, তাদের সাথে বসা, তাদের মধ্যে একটা কানেকশন করে দেওয়া, এই কাজটা আমরা করছি। এটা আমরা একদম নিচের লেভেল থেকে। এর বাইরেও আমরা যে সমস্ত শ্রমিক সংগঠন আসছে তাদের সঙ্গে আমরা নিয়মিত আলোচনা করি, তাদের প্রবলেমগুলি আমরা শুনি। বিজিএমইর দাবি, সবশেষ 59টি কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে প্রায় 1000 কোটি টাকার। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখন আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন জনাব সিরাজুল ইসলাম রনি। এবং সিরাজুল ইসলাম রনির সাথে আমরা কথা বলছি। সেটি হচ্ছে, এবছর কিন্তু তৈরি পোশাক খাতে আমরা দেখতে পাচ্ছি যে বিজিএম এর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে $30 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের একটি টার্গেট ধরা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে শ্রমিক যারা আছেন 35 বা 40 লক্ষ শ্রমিক, এই শ্রমিকরা এক্ষেত্রে কতটুকু অবদান রাখতে পারছে? ধন্যবাদ আপনাকে। অবশ্যই শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি, কারণ শিল্পের উন্নয়নের ক্ষেত্রে এবং উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে শ্রমিকের ভূমিকা অবশ্যই বড় ধরনের একটি রয়েছে। সেই ক্ষেত্রে যে শ্রম অসন্তোষ, বিরাজমান শ্রম অসন্তোষগুলোকে পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে নিরসন করার একটি নিরসন করছে। পাশাপাশি একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড,
এখানে কোনো ধরনের মানে যদি একটু অসন্তোষ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যেমন এটা গ্লোবালি একটা বিজনেস কমিটি, সেখানে নানা ধরনের একটি সমস্যা সৃষ্টি হয়। আমরা মনে করি সেগুলি যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে এবং শিল্পকে সম্প্রসারিত করার লক্ষ্যে শ্রমিক মালিক উভয়ের মধ্যে সুসম্পর্কের জায়গাটাকে সুদূর প্রসারিত করতে হবে। পাশাপাশি এই লক্ষ্যমাত্রা অর্জিত হতে হলে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে কোনো ধরনের, যেহেতু একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, সেই বিষয়টাকে আমাদের সকল পক্ষকে মনে রাখতে হবে যাতে করে কোনো ধরনের শ্রমিক উদ্দেশ্যমূলকভাবে শ্রমিকদেরকে যেমন আন্দোলনটাকে একটি নিয়মতান্ত্রিক পন্থার মধ্যে রাখা হয় এবং আবার অহেতুক যেন শ্রমিক ছাঁটাই নির্যাতনটাও যে না হয়, এই বিষয়ে উভয় পক্ষকে আমাদেরকে একমত পোষণ করতে হবে। রনি ভাই, গত কিছুদিন আগেও শ্রমিক অসন্তোষের একটি ঘটনা ঘটেছে আশুলিয়ায়, এবং তারপর পরেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শ্রমিক গ্রেফতারও হয়েছেন এবং বিভিন্ন রকম একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। তো সেই ক্ষেত্রে এবং এই ধরনের অসন্তোষ আসলে আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে বিভিন্ন মহল এখানে জড়িত ছিল। তো সেই দিক ক্ষেত্রে আপনারা যারা শ্রমিক নেতা আছেন তারা আসলে কতটুকু সচেষ্ট বা সচেতন? এটা এই বিষয়ে হচ্ছে যে একটি মানে শ্রমিকদের যে আন্দোলনটা হয়েছিল, আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমার একটি মানে বিষয় হচ্ছে যে এটা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিক আন্দোলন করার একটি পদ্ধতি রয়েছে শ্রমিক আন্দোলনে। সেই পদ্ধতিগতভাবে আমাদের ত্রুটিপূর্ণ ছিল, যার ফলে এই আন্দোলনটা এইভাবে করা উচিত হয় নাই। আন্দোলন একটা নিয়মতান্ত্রিক পন্থা আছে, যেটা আমরা নাকি ট্রেড ইউনিয়ন আন্দোলনটাই একটি মানে শ্রম আইনের ভিত্তিতে আন্দোলনটা তৈরি করা হবে বা আন্দোলন করা একটা বিধান রয়েছে। একটা চার্ট অফ ডিমান্ড মজুরি বোর্ডকে দেওয়া উচিত ছিল, সেই ডিমান্ডটা না দেওয়ার ফলে এবং অহেতুক দুই একটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে এটা এক ধরনের বিশৃঙ্খলার দিকে যেমন চলে গেছে, যার ফলে প্রায় 1,500 শ্রমিক কর্মচ্যুত হয়েছে এবং এটা অত্যন্ত মানে বেদনাদায়ক। কারণ এই আন্দোলনটা সত্যিকার অর্থে শ্রমিক আন্দোলনের আওতায় পড়ে না, এটা একটি হঠকারী আন্দোলনের দিকে চলে গেছে, যাতে ট্রেড ইউনিয়নকে ক্ষতিগ্রস্ত করবে, ভবিষ্যতে শ্রমিকদের দাবি দেওয়া বিষয়গুলোকে উপেক্ষিত হবে। আমি মনে করি এই বিষয়গুলোকে জেনে শুনে বুঝেই করা উচিত আর কি। তো এই ধরনের বিষয়গুলোকে এড়ানোর জন্য আসলে কি করা উচিত, সে বিষয়ে কি আপনার কোনো মতামত আছে? হ্যাঁ, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন এবং সরকারের সংশ্লিষ্ট শ্রম মন্ত্রণালয় একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছেন। পাশাপাশি শ্রমিকদের কল্যাণ তহবিল গঠন করা হয়েছে, সেখানে কোনো শ্রমিক যদি মারা যায় সেক্ষেত্রে শ্রমিকদের 3 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে অনুদান দিবে। পাশাপাশি এমনি তো পাবেই, মালিকদের পক্ষ থেকে পাবে, সরকারের পক্ষ থেকে দেবে। এই নানা ধরনের কর্মসূচি সরকার নিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এটাকে শ্রমিকদের কাছে পরিষ্কারভাবে এটা তুলে ধরা হচ্ছে না। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, এই শ্রমিক, এই ভাই বোনরা এই দেশেরই শ্রমিক, এই দেশের শিল্প কারখানায় চাকরি করবে। যদিও এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিদেশি ক্রেতাদের উপর নির্ভর, কিন্তু ক্রেতাদেরকেও আমাদেরকে বোঝাতে হবে যেন শ্রমিক আন্দোলনটা এবং যাতে শিল্পের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, উৎপাদনের যদি বিঘ্নিত সৃষ্টি হয় সেই ক্ষেত্রে শ্রমিক বেকার হয়ে যাবে। ইতিমধ্যে অনেক কারখানা বন্ধ হয়েছে, যেটা আমরা কর্মসংস্থানের জায়গাটাকে একটি সুদূর প্রসারিত রাখতে চাই। এবং শ্রমিক ফাঁকে বলি যে আপনারা নিজেরাও তো শ্রমিক নেতারা, তারা বিভিন্ন ক্রেতা সংগঠনের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছেন দেশে বিদেশে, তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনারা আসলে কি মেসেজটা দিচ্ছেন? আসলে একটা বিষয় আমাদের পরিষ্কার, আমাদের অনেক শ্রমিক নেতৃবৃন্দ আছেন যারা সম্পূর্ণ বিদেশি ক্রেতাদের এবং ইন্টারন্যাশনালি গ্লোবাল অর্গানাইজেশনের সাথে তাদের সম্পৃক্ততা খুবই বেশি। আমাদেরকে মনে রাখতে হবে এই শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে হচ্ছে এবং বাংলাদেশের শ্রমিকরাই কাজ করছে এবং বাংলাদেশ সরকার এবং সরকারের নীতিমালা রয়েছে, সমস্ত কিছু এই দেশ থেকে পরিচালিত হবে। আমরা যেন তেন বিষয় আমরা পর নির্ভরশীল হই, এই যে রাজনীতির ক্ষেত্রেও যেমন হয়েছে, আজকে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রেই সেই পর নির্ভরশীলতা এসে যাচ্ছে। আমি খুব অবাক লাগে যে এই বিষয়গুলো কেন প্রয়োজন, যেহেতু সরকারের সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, আমরা সেখানে আমাদের অভিযোগ দাবি করতে পারি, দাবি দেওয়ার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান নিষ্পত্তি হবে। এটা না করে আমরা সব সময় আমরা এই পর নির্ভরশীল হই, বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দিতে হয়, আমাদের চিঠিপত্র দিয়ে শিল্পের বিরাজমান শ্রম পরিস্থিতি একটি বিষয় সমস্যা হচ্ছে, আমরা সমাধানের ক্ষেত্রে যদি একসাথে আন্দোলন করে সরকারের কাছে যে আমরা যাই, অবশ্যই সরকার আমাদের কথা শুনবে। কিন্তু এটা না করে হুট করে যদি আমরা বিদেশে চিঠিপত্র লিখে এবং দেশের ভাবমূর্তিকে সেখানে তুলে ধরি যে শ্রমিক নির্যাতন হচ্ছে, শ্রমিক নির্যাতন কম বেশি হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়টা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে তদারকি করার জন্য, আমরাও সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, সকলে মিলেই আমরা সেই কাজটা করতে চাই।
হ্যাঁ, তো রনি ভাই, তো এখন যে বিষয়টি আমরা এতক্ষণ আলোচনা করলাম, তো সে বিষয়ে আরো বেশি বিস্তারিত আলোচনা করব পরবর্তী সংবাদের অংশে, যে জিএসপি বিষয়ে এবং শ্রমিক আন্দোলনের বিষয়ে এবং আরো বাংলাদেশের বর্তমান যে পোশাক শিল্পের যে পরিস্থিতি সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করব। তো তার আগে আমরা আরো কয়েকটি রিপোর্ট দেখে নিই। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিশ্চিত না করে বাংলাদেশ ছেড়ে যাবে না যুক্তরাষ্ট্র ভিত্তিক তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স। গতকাল রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি। তিনি জানান, কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এখন পর্যন্ত বাংলাদেশের 128টি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে অ্যালায়েন্স। এছাড়া 947টি কারখানার প্রায় 13 লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নের লক্ষ্যে 5 বছর মেয়াদী আমাদের কর্মপরিকল্পনা 2018 সালে শেষ হওয়ার কথা থাকলেও আমাদের কর্মকাণ্ডের যথার্থ উত্তরাধিকার না রেখে আমরা বাংলাদেশ ছেড়ে যাব না। আমি অবশ্যই বলবো যে আমরা পোশাক শিল্পকে সমাপ্তির দিকে নয়, আমরা এটিকে শুরুর দিকে নিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশের তৈরি পোশাক কারখানাকে বিশ্বের অন্যতম একটি নিরাপদ শিল্পে পরিণত করতে চাই। মাথাপিছু আয়ের হিসেবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত আছেন 3 লাখের মতো প্রবাসী বাংলাদেশি, কিন্তু বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগেরই থাকার জায়গা নিম্নমানের। দূতাবাস বলছে, শ্রমিকদের সঙ্গে কোম্পানির চুক্তিপত্র না থাকায় কিছুই করতে পারছেন না তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারের রাজধানী দোহার বিভিন্ন জায়গায় দেখা মিলবে এমন রঙিন আলো আর উঁচু দালান কোঠার। দিন দিন ছাড়িয়ে যাচ্ছে আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশগুলোর ইমারতকেও। কিন্তু একেবারেই ভিন্ন পরিবেশে বসবাস করছেন দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো উন্নত দেশের বাসস্থান। নিম্নমানের পরিবেশ আর একসঙ্গে গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন এসব বাংলাদেশি শ্রমিক। 11টা সিট বসেছে, 11টা সিটের মধ্যে 22 জন মানুষ থাকে। 22 জন মানুষ থাকে সিটটার মধ্যে, কি কি জীবিতি লাগতেছে, থাকার পরিবেশ ভালো না। সকালে 4টা বাজে দিয়ে যেতে হইতেছে, এসে রান্না বান্না করতে হইতেছে। কাতার সরকারও কোনো একটা ভূমিকা নেয় না, আর বাংলাদেশ সরকারও তো কোনো একটা ভূমিকা নেয় না। শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করার মতো কোনো সংগঠন কাতারে গড়ে না ওঠায় হতাশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। কাতারে যারা বিভিন্ন সংগঠন সবাই মিলে বসে শ্রমিকদের কল্যাণের জন্য যাতে বাংলাদেশি কমিউনিটি সবাইকে নিয়ে সংগঠন গড়ে তুলে আমরা শ্রমিকদের উন্নয়নের কাজে সম্পৃক্ত হতে পারি। আর বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে তাদের নিয়োগকারী কোম্পানির চুক্তিপত্র না থাকায় অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে পারছে না বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ থেকে আসার সময় এটা এনশিওর করে আসতে হবে, তাদের চুক্তিপত্র সাইন করতে হবে, চুক্তিপত্রে কত টাকা বেতন দেওয়া হবে, কি কাজ করবে, কোথায় থাকবে, এগুলো ক্লিয়ারলি মেনশন করা থাকে। সেভাবে যদি তারা আসে তাইলে কিন্তু এখানে যদি তারা এরকম প্রোভাইড করতে না পারে, নিশ্চয়ই আমরা এমবেসি থেকে এখানে যদি টেক আপ করি তারা এটা দিতে বাধ্য থাকবে। 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার, তাই দেশটিতে চলছে বিশাল নির্মাণযজ্ঞ। আর এজন্য আরো 2 লাখ বাংলাদেশি শ্রমিক কাতারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ অবস্থায় প্রবাসী শ্রমিকদের দাবি, ন্যায্য পারিশ্রমিকের পাশাপাশি উন্নত বাসস্থানের ব্যবস্থা যেন হয়। সময় সংবাদ, দোহা, কাতার। দর্শক, বিরতির পরে আমরা আবারও আলোচনায় ফিরছি শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনির কাছে। আর আমরা কথা বলছিলাম পোশাক শিল্পের বর্তমান অবস্থা নিয়ে। রনি ভাই, আমরা একটু আগে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে শ্রমিকদের যাতে নির্যাতন করা না হয়, আবার পাশাপাশি শ্রমিকরাও যাতে অন্তত আন্তরিক হয় এই পোশাক শিল্পের প্রতি। এবং আমরা বিভিন্ন সময় দেখেছিও যে এর আগের বার বাণিজ্যমন্ত্রী গত 2 বছর আগে তিনি জিএসপি যখন বাতিল হলো তখন কিন্তু তিনি একটা চিঠি নিয়ে এসে বলেছিলেন যে আমাদের এখানকার শ্রমিক নেতারা এরকম চিঠি পাঠাচ্ছে। তো সেই বিষয়গুলো যাতে একটু সচেষ্ট থাকে সেই বিষয়ে আপনি বলছিলেন। তো আমরা একটু যাচ্ছি যে রানা প্লাজা দুর্ঘটনার পরে বাংলাদেশের পোশাক শিল্পে এক ধরনের হুমকির মুখে পড়েছিল ইউএস জিএসপি যখন আটকে দিয়েছিল। তো পরবর্তীতে আমরা সেদিক থেকে ঘুরে দাঁড়ানোর একটি প্রত্যয় ব্যক্ত করেছিলাম এবং সেদিক থেকে চেষ্টা করছি। তো ইউরোপীয় ইউনিয়নের জিএসপি নিয়ে এখন আবার কথা উঠছে। তো সেই বিষয়টিও কিন্তু আবার এসছে সেই একই রকমের এজেন্ডা নিয়ে, যে শ্রমিক বিভিন্ন রকমের অসন্তোষ বা শ্রমিকদের বিভিন্ন রকমের কারখানার পরিবেশ উন্নয়ন, এই ধরনের বিষয় নিয়ে। তো সেই বিষয়গুলোকে আসলে আপনারা এখন কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আসলে শ্রমিক অসন্তোষের বিষয়টা যেটা হয়েছে, সেখানে আমাদের দেশের শ্রমিকরা কিন্তু অত সহজ সরল। কারণ শ্রমিকরা তারা কাজ করতে চায়, সময় মতো তাদের মায়না চাইতে পায়, এইটাই হচ্ছে তাদের দাবি। পাশাপাশি
শ্রম অধিকারের বিষয়টা যেটা হয়েছে যে শ্রমিকদের সংগঠিত করার এবং ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে কিছু তাদের যৌক্তিকতা দাবি রয়েছে। কিন্তু একটা বিষয়, এটা পরিষ্কার আমাদের দেশের শ্রম আইনে সেই বিধিবিধানগুলো রয়েছে এবং ইতিমধ্যে সরকার শ্রম আইনের বিধি তৈরি করেছেন, যেটা বিধি আয়ত্ত ছিল না, এবং সুন্দর একটি স্পষ্ট বিধি তৈরি করা হয়েছে যেটা যে কোনো শ্রমিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। একটি বিষয় হচ্ছে যে শ্রমিকদেরকে যখন এই অ্যাওয়ার্ড না এবং যে কোনো ব্যক্তি যে কোনো অর্গানাইজেশন তারা ভুলভাল বুঝালে শ্রমিকদের মধ্যে এক ধরনের মানে অসন্তোষ সৃষ্টি করার একটা সহজ একটা উপায় রয়ে গেছে। আমার মনে হয় এই বিষয়গুলো সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে এটা শ্রমিকদেরকে অ্যাওয়ার করার জন্য এবং শ্রমিকদের একটা বুকলেট তৈরি করে দেয় আইনের মধ্যে কি কি আর রয়েছে, সেই ক্ষেত্রে সরকার মালিক উভয় পক্ষকে একমত হয়ে শ্রমিকদেরকে আইন সম্পর্কে তাদের অধিকার সম্পর্কে একটি সচেতন করার একটি কাজ এখানে বড় রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে বিদেশিতে এই ধরনের প্রভাকাণ্ড তৈরি করা, একটা মনে রাখতে হবে যে কম্পিটিটেড যে দেশগুলো আছে এবং এই শিল্পের সাথে শিল্পকে সম্প্রসারিত যেভাবে আপনার হয়েছে, আপনি জানেন তাজরিনের রানা প্লাজার যে বিগ ডিজাস্টার হলো, এর ফলে বাংলাদেশে সত্যিকার অর্থে বাংলাদেশের পোশাক শিল্প কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে জিএসপি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু মানে আর কথা বলার সুযোগ নাই। কিন্তু বিষয় হচ্ছে যে কেন যেন কিছু বিষয়, সামান্য কিছু বিষয় নিয়ে আমরা এমনভাবে এটাকে মানে বাড়াবাড়ি হয়ে যায় যেটাকে মানে শিল্প এবং শ্রম অধিকারের ক্ষেত্রে একটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন এই যে শ্রমিক আন্দোলন আশুলিয়ার যে বিষয়গুলো হয়েছিল, এটা নৈতিকতার আন্দোলন হয় নাই এবং নিয়মতান্ত্রিক আন্দোলন হয় নাই। ইন্টারাপ্ট যদি করি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত 100-রও বেশি রানা প্লাজা দুর্ঘটনার পরে 100-রও বেশি শ্রমিক সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছে, করা হয়েছে বিভিন্ন বিধি আপনি যেটা বললেন। তো এই সব বিষয়ে 100-রও বেশি নিবন্ধন এবং অনিবন্ধিত অনেক শ্রমিক সংগঠন আছে। তো এই বিষয়গুলো কি এখানে বিশৃঙ্খলার জন্য আরেকটি কারণ না? অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে যে শ্রমিক আন্দোলন এটি একটি মানে শ্রম নীতির মাধ্যমে হবে এবং শ্রম আইনের বিধিবিধান অনুযায়ী করা হবে, এটা স্পষ্ট বলাই হয়েছে। এটা কোন রাজনৈতিক দল না যে রাজনীতি করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করা হয়। এই শ্রমিকদের হচ্ছে যৌথ দর কষাকষির মাধ্যমে শ্রম অধিকার ফিরিয়ে নেওয়া। এই সম্পর্কে অনভিজ্ঞ লোক মানে সরকারের সংশ্লিষ্ট শ্রম মন্ত্রণালয় থেকে এবং শ্রম দপ্তর থেকে ওয়াহিতুক ঢালাওভাবে যারা এই সম্পর্কে প্র্যাকটিস নাই, যারা এই সম্পর্কে জানে না, ঢালাওভাবে ইউনিয়ন এবং ফেডারেশন দেওয়া হচ্ছে, নিবন্ধন দেওয়া হচ্ছে। এর ফলে যারা এখানে অনভিজ্ঞ তারা শ্রমিকদেরকে কোন মেসেজটা দিবে, কিভাবে তাদেরকে মোটিভেশন করবে সেই সম্পর্কে তাদের ধারণা নাই, যার ফলে যে কোনো বিষয়ে অহেতুক আনরেস্ট সৃষ্টি হয়, বিশৃঙ্খল সৃষ্টি হয়। এখানে কিন্তু দায়িত্ব সকলের নিতে হবে। এখানে যারা দপ্তরে রয়েছেন এই বিষয়গুলো সরকারকে মনিটরিং করতে হবে। যেহেতু যেনতন শিল্প প্রতিষ্ঠান না, এই দেশের পোশাকটা এখানে তৈরি হয়, এখানে বিক্রি হয় না। মনে রাখতে হবে রপ্তানি হয় বাইরে, এবং এটাকে আমাদের সব দিক থেকে বিবেচনা এবং এটাকে বিবেচনা করেই আমাদের সেই কাজগুলো করতে হবে। কিন্তু আমরা দেখছি যে যেভাবে হচ্ছে এতে করে একটি শিল্পের দিকে যেভাবে ধাপিয়ে আসছে, যেমন শিল্প সম্পরিচিত হচ্ছে, শিল্প কর্ম পরিবেশ উন্নয়ন হচ্ছে, আবার অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার ফলে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকান জোট অ্যালায়েন্স বলেন এবং যারাই বলেন না কেন তাদের এই কিন্তু এখানে মানে মাতব্বরিটা প্রতিষ্ঠিত হচ্ছে পর্যায়ক্রমে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ক্রেতা সংগঠন বা বিভিন্ন বায়ারদের সাথে বিজিএমএ গত 2 দিন ধরে বৈঠক করেছে এবং আজ বিকেলে বিজিএমএ একটা সংবাদ সম্মেলন ডেকেছে এর মধ্যে। তো এই বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সব বিষয়ে সংবাদ সম্মেলনটি হবে এবং আগামী দিনে ইউরোপীয় ইউনিয়নের যে জিএসপি আমরা সুবিধা পাই সেটি আরো বহাল রাখার জন্য তারা কিভাবে চেষ্টা করছেন সেই বিষয়ে আমাদেরকে জানানো হবে হয়তো। তো সেক্ষেত্রে আপনারাও হয়তো অগ্রণী ভূমিকা পালন করবেন, তো সেই বিষয়টি আশা রাখছি। তো এখনো পর্যন্ত আমরা যে আলোচনা করলাম তার দিয়ে অনেক মূল্যবান কিছু বক্তব্য আপনার মধ্য থেকে আমরা জানতে পেরেছি। তো এখন আপনারাও এই বিষয়ে আরো বেশি সচেষ্ট হবেন বলে আশা প্রকাশ করছে। তো রনি ভাই, আমাদের সময় স্টুডিওতে এসে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিভিন্ন পোশাক শিল্পের যে সমস্যা এবং সম্ভাবনা সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি। চলে যাচ্ছি পরের সংবাদে। ফ্লাইওভার, যার রাস্তার যানজট কমিয়ে যানবাহনকে দ্রুত গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সহায়তা করার কথা। মেগাসিটি ঢাকার এমন ফ্লাইওভারের সংখ্যা 6টি, আছে একাধিক ওভারপাসও। নগরবাসীর অভিযোগ, দ্রুত যাতে
যেতে সহায়তা তো দূরে থাক, বরং নগরীর রাস্তায় এখন দেখা দিয়েছে দোতলা যানজট। সংশ্লিষ্টরা এর জন্য দায়ী করছেন ভুল বা অদূরদর্শী পরিকল্পনা ও ফ্লাইওভার নির্মাণকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা। সরকার বলছে সমস্যা সমাধানে ঢাকার সমন্বিত ফ্লাইওভারের নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। ফ্লাইওভারের প্রবেশ মুখ দখল করে আছে বাম লেনের গাড়ি, তাই উপরে ফাঁকা থাকলেও যানবাহনগুলোকে উঠতে হচ্ছে ধীর গতিতে। কিছু সময় গাড়ি চললেও ফ্লাইওভারের মাঝখান থেকেই শুরু হয় দীর্ঘ যানজটের। রাজধানীর ব্যস্ততম এলাকা বনানী থেকে মহাখালী ফ্লাইওভারের প্রতিদিনকার চিত্র এটি। মগবাজার ফ্লাইওভার কিংবা বিজয় সরণি ওভারপাসের অবস্থা আরো ভয়াবহ। নগরবাসীর সুবিধার্থে এসব করা হলেও ভুক্তভোগীরা বলছেন অপরিকল্পিত ফ্লাইওভারের কারণে রাস্তার যানজট টেনে তোলা হয়েছে আকাশে। ফ্লাইওভার থেকে নামার পরই একাধিক মোড় থাকায় যানজট আরো বেশি হচ্ছে বলে দাবি তাদের। ওটার সময় অর্ধে ভালোই আসি, পরে আর নামতে পারি না। জ্যাম সেই আগেতে সেই আগের মতোই, নিচেও যা উপরেও তা। পয়সা থাকতেছে ফ্লাইওভারের উপরে, জ্যামের জন্য যাইতে পারছি না। ফ্লাইওভারটা হতে ভেবেছিলাম যে জ্যাম উপরে থাকবে না, তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু দেখা যায় যে উপরেও জ্যাম থাকে, এই জন্য যেটা তো দেরি হয়ে যায়। পৃথিবীর অন্যান্য দেশে ফ্লাইওভারের সামনে কিন্তু এত মোড় থাকে না, বাট আমাদের যে সমস্যাটা হলো সামনে অনেকগুলি ট্রান আছে। মহাখালী ফ্লাইওভার দেখা যাচ্ছে কাকলি থেকে শুরু হয় জ্যাম, প্রাইম মিনিস্টার কার্যালয় ক্রস করে যায়। তো ফ্লাইওভারটা যদি আপনার আবিস্কো ক্রস করে দিত, ওদিকে প্রাইম মিনিস্টার কার্যালয় ক্রস করে দিত, তাহলে হয়তো এরকম কোনো যানজট হতো না। ইন এবং আউট এই পয়েন্টটা যখন প্ল্যানটা করছে গভর্নমেন্ট, তখন মনে হচ্ছে যে দিস ইজ ওকে, বাট এটা তো তখনকার জন্য না, এটা তো 20 বছর পরের জন্য প্ল্যানটা করতে হবে। এই প্ল্যানটার প্রবলেম আছে। ফ্লাইওভারের মাথার থেকে কমপক্ষে 1 কিলোমিটারের ভিতরে কোনো ইউটার্ন থাকতে পারবে না, তাহলে হয়তো সমাধান হইতে পারে। বিশ্লেষকদের মতে আলাদা আলাদা 5টি সেবাদানকারী সংস্থার মাধ্যমে নির্মিত হয়েছে রাজধানীর ফ্লাইওভারগুলো। ফলে একটির সাথে আরেকটির কোনো সমন্বয় না থাকায় এর সুফল পাচ্ছেন না নগরবাসী। এগুলো এখন গোঁদের উপর বিস্ফোরণে পরিণত হচ্ছে। ফ্লাইওভারগুলি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার সহজ পথ, সেটি করতে ব্যর্থ হয়েছে। ফলে প্রতিটা ফ্লাইওভার এক একটা পুলসিরাতে পরিণত হয়েছে, এবং যখনই তারা পুলসিরাত পার হচ্ছে তার পর মুহূর্তেই নিচে ব্যাপক জটিলতা তৈরি হচ্ছে। এগুলোকে যদি সংযোজন করা যায় এবং এক অংশ থেকে আরেক অংশ নিরবিচ্ছিন্ন করা যায়, তবে এর সুফল আমরা পেতে পারব। সমস্যা সমাধানে ঢাকাকে কেন্দ্র করে 2035 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার পাশাপাশি বিভিন্ন এলাকাকে সংযুক্ত করে ঢাকায় সমন্বিত কয়েকটি ফ্লাইওভারের কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছে ডিটিসিএ। আমাদের পরিকল্পনা হলো একটি ফ্লাইওভার ঢাকার বাইরে থেকে উঠে এটা ঢাকার বাইরে বের হয়ে যেতে পারে, সেইভাবে আমাদের এসটিপিতে সুপারিশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভার থেকে কাঙ্ক্ষিত সুফল পেতে হলে বাড়াতে হবে গণপরিবহন, বন্ধ করতে হবে ফ্লাইওভারে ওঠা ও নামার মুখের সব মোড়গুলো। এছাড়া নগরের যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেস ও ফ্লাইওভারের মতো আরও যেসব বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তাও যদি একইভাবে সেবাদানকারী সংস্থাগুলো যে যার মতো অপরিকল্পিত সমন্বয়হীনভাবে করতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে মেগাসিটি ঢাকার পুরো সড়ক ব্যবস্থায় হয়তো মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই সময়ের বাণিজ্যে আরও থাকছে বসন্ত ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের চাষিরা। 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি তৃতীয় শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নের দ্বার উন্মোচিত হয়েছে। গতকাল সৌদি ফান্ডের প্রায় 450 কোটি টাকার সহায়তায় বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের সাথে চীনের সিনোহাইড্রো কোম্পানির সাথে সেতু নির্মাণের চুক্তি সই হয়েছে। এ সময় আগামী 2020 সালের মার্চে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন আসে আর নারায়ণগঞ্জের বাসিন্দারা প্রতিশ্রুতি পায় শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণের, কিন্তু বারে বারে সেই স্বপ্ন ভঙ্গ হয়। ফলে আক্ষেপ নিয়ে থাকতে হয় শীতলক্ষ্যা দুপাড়ের কয়েক লাখ মানুষকে। কিন্তু এবার সেই হতাশার দিন শেষ। অবশেষে প্রাণের দাবি বাস্তবায়নের পথ চলা শুরু হয়েছে। সেতু নির্মাণে প্রায় 450 কোটি টাকা নির্মাণ ব্যয়ে চীনা কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। নির্বাচনের 2 বছর আগে এই বৃষ্টির কাজ আমরা শুরু করে দিচ্ছি। সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমান, তার কন্টিনিউয়াস প্রেসার এবং অ্যাসিস্ট্যান্স, এতে আমি নিজেও বিষয়টি নিয়ে আগ্রহী হয়ে পড়ি। বাংলাদেশে একমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই সৌদি ফান্ড সংগ্রহে নাসিমের
একটা অবদান ছিল। বর্তমান সরকার নির্বাচনের অঙ্গীকার পূরণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, সৌদি ফান্ডের সহযোগিতায় তৃতীয় এই সেতু নির্মাণের কাজ 3 বছরের মধ্যে শেষ করা হবে। সিনোয়ার্জ কোম্পানি তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণ কাজ তারা শুরু করবে মার্চ 2017, কাজ শেষ হবে মার্চ 2020। গত ডিসেম্বরে মন্ত্রিসভা এই সেতু নির্মাণের অনুমোদন দেয়। প্রতিশ্রুতি আসে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা, অভিজ্ঞতা, এমনকি সফলতা ব্যর্থতার ইতিহাস যখন পাণ্ডুলিপির আকারে প্রকাশ পায়, তাই আত্মজীবনী, যা থেকে প্রেরণা পেয়ে অনেকে খুঁজে পেয়েছেন জীবনের গন্তব্য কিংবা জেনেছেন অনেক প্রশ্নের উত্তর আর অনেক অজানা ইতিহাস। কিন্তু চাহিদা না থাকায় জীবনী গ্রন্থগুলো বরাবরই উপেক্ষিত বইমেলায়। তবে সাধারণ পাঠকের দৃষ্টিতে আত্মজীবনীগুলো মূল্য যাই হোক, একটি জাতির ইতিহাসে এগুলো মূল্যবান সম্পদ মনে করেন লেখকরা। বিস্তারিত সাদিয়া আফরিনের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন শফিকুল ইসলাম। নতুন রং আর বইয়ের ঘ্রাণে প্রতিদিন বই পড়ারা ছুটে আসেন মেলা প্রাঙ্গণে। পাঠকের চাহিদা মেটাতে এবারও গল্প, উপন্যাস, কবিতা আর প্রবন্ধের পসরা প্রাণের এই মেলায়। ফলে বরাবরের মতো এবারও উপেক্ষিত জীবনের নানা ঘটনার ঘনঘটা আর স্মৃতিকথা নিয়ে লেখা আত্মজীবনীমূলক গ্রন্থগুলো। জীবনীমূলক যে বইগুলো আছে সেগুলো খুবই কম, একদম চোখে পড়েই না পড়ার মতো। আর গল্প উপন্যাসের বই চোখে বেশি পড়ে, ওটাই বেশি কেনা হচ্ছে আমাদের এখন। খুব একটা কেনা হয় না, কম কেনা হয়। নেটে যেহেতু অ্যাভেলেবল, উইকিপিডিয়া এটার জন্য অনেক কাজে দেয়। যে বইগুলি পাঠকরা চায় সেই ধরনের বইগুলি আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। নতুন কোনো বই আমরা এখনো আনিনি আর কি, কিন্তু চলে কম। এই জীবনী গ্রন্থগুলোতে লেখক তার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে একটা সময়ের গোটা সমাজ ব্যবস্থাকে তুলে ধরেন, যা পাঠকের চেতনা আর বোধকে তীক্ষ্ণ করে বলে মনে করেন বইপ্রেমীরা। তাদের কালচার কেমন ছিল, তারা কিভাবে আমাদেরকে এই জেনারেশনে নিয়ে আসছে, এই জিনিসগুলো আমরা তো বই না পড়লে জানতে পারবো না। বিখ্যাত মানুষগুলো কি কি সমস্যার মধ্যে ছিলেন সেই বিষয়গুলো দেখা যায়, আর সেই বিষয়গুলো থেকে তারা কিভাবে পার করে এসেছেন সমস্যাগুলো, সেগুলো থেকে আমরা শিখতে পারি। যখন পাঠক পড়বে তখন দেখবেন অটোমেটিক আবার আত্মজীবনীমূলক লেখকের সংখ্যাও, যারা এই জাতীয় লেখা লেখে তাদের সংখ্যাও বাড়বে। অনেক সময় খুব টাচ্ছি কিছু ঘটে, কিন্তু আমরা কোথাও বলতে পারি না, এরকম ঘটনা আর কি আমি আমার জীবনের গল্প এই বইতে আমি লিখেছি। আত্মজীবনী মানে জীবনের প্রিয় অপ্রিয় সত্যের প্রকাশ, জীবন সংগ্রামের নানা ইতিহাস, যা কিনা পাথেয় হিসেবে কাজ করে প্রজন্ম থেকে প্রজন্মে। কিন্তু প্রাণের এই মেলায় গল্প উপন্যাসের চাহিদার ভিড়ে জীবনী গ্রন্থগুলো হারিয়ে যাওয়ায় অজানা থেকে যাচ্ছে বিশিষ্টজনদের কালজয়ী অভিজ্ঞতাগুলো, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র সম্পদ জরিপ ও আহরণের জন্য সরকারের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এছাড়া সমুদ্রের মূল্যবান সম্পদ নিয়ে গবেষণার জন্য শিক্ষক শিক্ষার্থীদেরও বড় ভূমিকা রয়েছে বলে জানান মন্ত্রী। গতকাল রাজধানীর রমনায় পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে সমুদ্র অর্থনীতি বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। ন্যাশনাল ওশেনোগ্রাফি অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউট নোয়ামি আয়োজিত এই সেমিনারে সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক, গবেষক সহ শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় বক্তারা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার দীর্ঘদিন যাবৎ এ বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসলেও বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। এজন্য সঠিকভাবে অনুসন্ধানের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই সমুদ্র পাওয়াটা মানে আমরা যে আনন্দিত হয়েছিলাম তার তো কারণ আছে কতগুলো, যে এখান থেকে আমরা কিছু খাদ্য পাবো, কিছু আপনার মিনারেলস পাবো, গ্যাস পাবো, তেল পাবো, যেটা সম্ভাবনা অনেক বেশি। কাজগুলো করার জন্য ইউনিভার্সিটির টিচার এবং এই যে নেভি যারা প্র্যাকটিক্যালি সমুদ্রটাকে চেনে, সবাই যদি একসাথে মিলে দরকার হলে একটা ওই রকম ব্যবস্থা করা যায়, উই ক্যান সিট টুগেদার, I'll do that for you. দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে 37 কোটি 51 লাখ টাকার সহায়তা দেবে জাপান। গতকাল এনএসসির ভবনে এ বিষয়ে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে বিনিময় নোট এবং অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আলম এবং জাপানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে চুক্তির স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান শিক্ষার সাথে সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এর আগেও এ কার্যক্রমে জাপান 4 ধাপে প্রায় 150 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। তথ্য প্রযুক্তি খাতের টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে আরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলালিংকের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি খাতে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে ব্যবসায়িক ক্ষেত্রে যেমন বিরাট সম্ভাবনা তৈরি হবে, তেমনি এ খাতে নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য এবং দেশের সর্বরি মানুষের জন্য আমরা নতুন নতুন বিজনেস অপরচুনিটিগুলো নিয়ে আসব এবং সেটা নিয়েই আমাদের আজকে আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের এই ধরনের উদ্ভাবনীমূলক সমাধানগুলো বাংলাদেশের ডিজিটাইজেশনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনবে এবং বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থানে উদ্ভাবনে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। দেশের বাজারে 3 সপ্তাহের ব্যবধানে আবারও প্রতি ভরি স্বর্ণের দাম 990 টাকা বেড়েছে। গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম 47,060 টাকা, এর আগে মূল্য ছিল 46,070 টাকা। প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 44,960 টাকা। এছাড়া 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে 38,500 টাকা এবং সনাতনী স্বর্ণের দাম রাখা হয়েছে 25,080 টাকা। বাজুস জানায়, স্বর্ণের এই নতুন নির্ধারিত দাম আগামীকাল থেকে বাজারে কার্যকর হবে। আর স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর মানব জীবনমানের স্থিতিশীলতা উন্নয়ন ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মসূচি শুরু হয়েছে। গতকাল হেক্স এর উদ্যোগে গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। পৃথিবীতে ফসলের ভয়াবহ রোগগুলোর মধ্যে অন্যতম হল গমের ব্লাস্ট রোগ। ছত্রাকজনিত এই রোগের আক্রমণে গমের শীষ শুকিয়ে সাদা হয়ে যায়। গত বছর প্রথমবারের মতো ব্লাস্ট রোগে আক্রমণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সহ 8 জেলার প্রায় 15,000 হেক্টর জমিতে গমের অর্ধেক বা পুরোপুরি নষ্ট হয়ে যায়। কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবছর ওই 8 জেলার গম উৎপাদন 90% কমেছে। ব্লাস্ট রোগের এমন ভয়াবহ চিত্র তুলে ধরলেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সেমিনারে অংশ নেওয়া বক্তারা। ব্লাস্ট রোগের সংক্রমণ রোধে সরকারকে গবেষণার উপর জোর দেওয়ার তাগিদ দেন তারা। ল্যাবরেটরিকে একটি প্রজেক্টের এজের এগেনস্টে অর্থ অ্যালোকেশন করা হোক, যাতে করে ডিফারেন্স দিকে যেগুলা আলোচনা হলো সেটা ফিজিওলজিক্যাল, আমাদের জেনেটিক, যেটা কেমিক্যাল বা আদার সাইড যদি কন্ট্রোল করা যাবে বা যে কোনো রকমের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে সেটি যেন করা হয়। বসন্ত ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। এই দিবসগুলোতে প্রায় 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট বসন্ত ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 3টি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসাব মেলান তারা। তাই বিশেষ করে গোলাপ, গ্ল্যাডিওলাস ও গাঁদা ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত ফুল চাষিরা। 14 ফেব্রুয়ারি এবং 19শে ফেব্রুয়ারি আমরা আশায় আছি 8 থেকে 10 টাকা করে পিস বেচতে পারবো এবং আমাদের বিঘে প্রতি আমরা 1 লাখ টাকার একটা টার্গেট থাকে, সেটা আল্লাহর রহমতে হয়তো পূরণ হতে পারে। 3টে অনুষ্ঠান আছে সামনে। এই অনুষ্ঠান উপলক্ষে বাগানে যে ফুল আছে সেই ফুলগুলো আপনার
3 থেকে 3.5 লক্ষ টাকার ফুল বেচাকেনা করার উদ্যোগ রয়েছে আমাদের। ক্যাপ করাচ্ছি যাতে বেশি আমরা একটু লাভবান হতে পারি, একটু বেশি দাম পাই। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা বলছেন, যদি তাদের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকতো তাহলে ফুল মজুদ ও পরবর্তীতে বাজারজাত করে আরো লাভবান হতেন তারা। শীতের আবহাওয়াতে ফুল একটু বেশি ফুটছে, তা যদি আমাদের এখানে একটা কোল্ড স্টোর হতো তাহলে ফুল রাখে বিক্রি করা যেত। সরকারের কাছে একটা দাবি যে আমাদের এই পানিসারায় যদি একটা কোল্ড স্টোর দেয় তাহলে আমরা ফুল কটা কোল্ড স্টোর দেখি আমরা ভালো করে চাষবাস করে খাতে পারতাম। এই 3টি দিবসে এখানকার চাষিরা প্রায় 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানালেন ফুল চাষি ও ব্যবসায়ী নেতারা। আমরা আশা করছি এবছরে এই 3টে অনুষ্ঠানকে ঘিরে 15 থেকে 20 কোটি টাকার ফুল উৎপাদন করে বাজারজাত করবে। গত বছর এই দিবসগুলোতে চাষিরা প্রায় 14 কোটি টাকার ফুল বিক্রি করেন। সময় সংবাদ, যশোর। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলন ও জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। করে আমাদেরকে একটি রাষ্ট্র দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সেই মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতাকে এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে। স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা হাতে নিয়েছিলেন, যে দেশটি ছিল সম্পূর্ণভাবে বিধ্বস্ত। একদিকে ছিল পাকিস্তানের একটি প্রদেশ অনুন্নত, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, অপরদিকে যুদ্ধে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। গোলায় এক ফোঁটা খাদ্য ছিল না, রিজার্ভ মানি ছিল না, রাস্তাঘাট, পুল ব্রিজ সবকিছুই ভাঙা বিধ্বস্ত অবস্থায় ছিল। তার উপর কোটি কোটি মানুষ গৃহহারা। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের ফলে এই দেশ ছিল একেবারে বিধ্বস্ত। প্রায় 3 কোটি মানুষ ছিল গৃহহারা, তখন আমাদের 7.5 কোটি মানুষ। এছাড়া ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া। শহীদ পরিবার, পঙ্গু মুক্তিযোদ্ধা, তাদের চিকিৎসা পুনর্বাসন থেকে শুরু করে গৃহহারা মানুষের ঘর তৈরি করা, প্রতিটি মানুষের ঘরে ঘরে রিলিফ পৌঁছে দেওয়া এবং দেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, এই কাজগুলি করার সাথে সাথে তিনি কিন্তু আমাদের দেশে যাতে ইসলাম প্রচার এবং প্রসার ঘটে এবং ইসলাম ধর্মের সঠিক ব্যাখ্যা যেন মানুষ জানতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি একদিকে যেমন আমাদের ভেঙে পড়া মসজিদ মাদ্রাসা সবগুলি মেরামত করেন, স্কুল কলেজ সহ মসজিদ মন্দির সবই তিনি করেছিলেন, কিন্তু সেই সাথে সাথে ইসলাম প্রচারের জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দিয়ে যান। এবং আজকে বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রতিষ্ঠান দেশের ইমাম আলেম সহ মুসলিম জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। দেশে প্রায় 3 লাখ মসজিদ এবং 6 লাখ ইমাম ও মুয়াজ্জিন কর্মরত রয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন ইমামগণকে ইসলামী বুনিয়াদী শিক্ষার পাশাপাশি আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই পর্যন্ত 1,80,429 জন আলেমকে ইসলামের মৌলিক বিষয়সহ আর্থসামাজিক জনসচেতনতা এবং কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হয়েছে, কারণ এই প্রযুক্তির শিক্ষা এটাও একান্তভাবে জরুরি। সেদিকে লক্ষ্য রেখেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ইসলাম ধর্মের খেদমতে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি চেয়েছিলেন এদেশে ইসলামের সঠিক বাণী মানুষের কাছে যেন পৌঁছায়, ধর্মকে যেন ভুলভাবে মানুষের কাছে তুলে ধরা না হয়। তিনি আইন করে স্বাধীনতার পরপরই মদ, জুয়া, হাউজি, ভোটদৌড়, অসামাজিক কার্যকলাপ সবই তিনি নিষিদ্ধ করে দিয়েছিলেন এবং বাংলাদেশ তার আমলেই ইসলামিক সম্মেলন অর্থাৎ ওআইসির সদস্যভুক্ত হয়। জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান শুরু ও সমাপ্তিতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ঈদে মিলাদুন্নবী, শবে কদর, শবে বরাতে সরকারি ছুটি ঘোষণা করেন। আর মাদ্রাসা বোর্ডও তিনি গঠন করে দিয়ে যান এবং এর সম্প্রসারণের ব্যবস্থা নেন।
বিশ্ব ইজতেমা সে সময় বিশ্বব্যাপী এটা নিয়ে অনেক দেশের ভিতরেই একটা ছিল, প্রতিযোগিতা ছিল যে কোন দেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। জাতির পিতার নেতৃত্বে সেই আন্তর্জাতিক পর্যায়ে আমরা সাফল্য অর্জন করি এবং বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে তার সিদ্ধান্ত হয়। এবং তার জন্য আপনারা জানেন যে তুরাগ নদীর তীরে বিশাল জায়গা তিনি এই বিশ্ব ইজতেমার জন্য দিয়েছিলেন। কাকরাইল মসজিদ সম্প্রসারণের জন্য জমিও তিনি বরাদ্দ করেন। তিনি জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ি কওমি মাদ্রাসার জন্য জমি বরাদ্দ করেন। আমাদের হজ যাত্রীরা স্বল্প ব্যয়ে যাতে হজ পালন করতে যেতে পারে, সে সময় জাহাজে করে অনেকে হজে যেতেন, তাই তিনি আমাদের হজ যাত্রীদের ব্যবহারের জন্য হিজবুল বাহার নামে একটি জাহাজ ক্রয় করেছিলেন, যে জাহাজে করে অল্প খরচে অনেক হাজিরা হজ করতে যেতেন। আমাদের দুর্ভাগ্য ৭৫ 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়। সাথে আপনারা জানেন যে আমাদের পরিবারের প্রায় সকল সদস্য, শুধু আমি আর আমার ছোট বোন ছাড়া আমার 3 ভাই, 2 ভাইয়ের বউ সহ আমার চাচা, আমার ফুপা, আমার আত্মীয় স্বজন প্রায় 18-19 জনের মতো সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর যে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা চলে এবং মার্শাল ল জারি করে যখন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে, সেই ঘোষণা করেই সে এদেশের কোমলমতি ছেলে পেলে মেধাবী ছাত্র একদিকে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, অর্থ তুলে দেয়, শুধু তাই না তাদেরকে করা হয়। এই হিজবুল বাহার যেটা জাতির পিতা কিনেছিলেন হজে যাওয়ার জন্য, সেটাকে তারা বানিয়েছিল প্রমোদতরীতে, এবং এই প্রমোদতরীতে ছেলে মেয়েদের নিয়ে সেখানে মদ জুয়ার আড্ডা, এবং সেই মদের লাইসেন্স যা জাতির পিতা বন্ধ করে দিয়েছিলেন সেই মদের লাইসেন্সও জিয়ার আমলে আবার উন্মুক্ত করে দেওয়া হয়। সুধীমণ্ডলী, জাতির পিতা সবসময় চেয়েছেন যে বাংলাদেশের মানুষ একটা মর্যাদার সাথে চলবে। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা নিজেরাই জানেন। মানুষ দুবেলা খেতে পারত না, মানুষের থাকার ঘর ছিল না, মানুষ। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলন ও জাতীয় শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। আগামী 3 দশক পর বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করবে চীন। এর পরের অবস্থানেই থাকবে ভারত। যুক্তরাষ্ট্র চলে আসবে 3য় অবস্থানে। এমনটাই উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্সের প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, জার্মানি, ইতালি আর ব্রিটেনকে পেছনে ফেলে 2050 সাল নাগাদ ইউরোপের অর্থনীতির নিয়ন্ত্রণ করবে রাশিয়া। পিডব্লিউসির প্রতিবেদনে বলছে 2050 সাল নাগাদ চীনের জিডিপির আকার হবে $58.5 ট্রিলিয়ন আর ভারতের $44 ট্রিলিয়ন এবং যুক্তরাষ্ট্রের হবে মোট জিডিপির আকার হবে $34.1 ট্রিলিয়ন। প্রতিবেদন থেকে আরও জানা গেছে 2030 সাল নাগাদ বিশ্বের কর্তৃত্ব হারাবে যুক্তরাষ্ট্র। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আর স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি জানতে আমরা ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন সকাল থেকে যে লেনদেনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডিএসইর এখন ডিএসই এক্স এর অবস্থান করছে 5483 পয়েন্টে এবং ডিএসই এস অবস্থা অর্থাৎ সরিয়া ভিত্তিক সূচক সেটা অবস্থান করছে 1277 পয়েন্টে এবং ডিএসই 30 ইন্ডেক্সটি অবস্থান করছে 1994 পয়েন্টে। দেখা যাচ্ছে যে প্রথম দুই ডিএসই এক্স এবং ডিএসই এস এই দুটি সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতা দিয়ে চলছে এবং ডিএসই 30 এখন ঊর্ধ্বমুখী অবস্থা দেখতে পাচ্ছি। এবং টাকার অঙ্কে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 298 কোটি টাকা এবং দেখা যাচ্ছে যে 132টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 118টি শেয়ারের এবং প্রতিষ্ঠানের এবং 57টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত অবস্থায় আছে। তো এখন আমরা টপ 20 শেয়ারের দিকে একটু লক্ষ্য রাখতে চাই। টপ 20 শেয়ারের আজকে যে এখনো পর্যন্ত যে লেনদেন হয়েছে তাতে দেখা যাচ্ছে 1 নম্বর অবস্থানে সাইফ পাওয়ার পয়েন্ট, 2 নম্বর অবস্থানে আছে আইডিএলসি, 3 নম্বর অবস্থানে আছে লঙ্কা বাংলা ফিন্যান্স এবং 4 নম্বর অবস্থানে আছে ইফাদ অটোস এবং 5 নম্বর অবস্থানে আছে পিডিএল। এই ছিল এখন পর্যন্ত শেয়ার বাজারের লেনদেনের খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। তৈরি পোশাক খাতের অগ্রগতি বাধাগ্রস্ত করতে তৎপর দেশি বিদেশি চক্র, অভিযোগ শিল্প সংশ্লিষ্টদের।
কঠোর পদক্ষেপ নেওয়া না হলে রফতানি লক্ষ্য অর্জন কঠিন বলছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে অপরিকল্পিত ফ্লাইওভারের কারণে মিলছে না সুফল, বাড়ছে আরও যানজট। সেবাদানকারী নির্মাণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ সংশ্লিষ্টদের। কাতারে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য নেই ভালো মানের বাসস্থান, ভোগান্তি চরমে। কোম্পানির সঙ্গে শ্রমিকদের চুক্তিপত্র না থাকায় অসহায় দূতাবাস। এবং পূরণ হতে যাচ্ছে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর স্বপ্ন। বাংলাদেশ চীনের মধ্যে চুক্তি সই, 2020 সালে শেষ হবে নির্মাণ কাজ, জানালেন মন্ত্রী। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।